ছিলেন মংলা বন্দরের শ্রমিক সংগঠনের মংলা বন্দরের আপনি মানে এনসিপি শ্রমশক্তি হিসেবে জানেন না। আচ্ছা বিএনপি আপনার রেফিলিয়েশনটা কি ছিল বলেন? বিএনপি শ্রমিক সংগঠন কি আপনি বলেন, মংলা বন্দর বিএনপি শ্রমিক সংগঠন। ওই টাইমের আপনার রেফিলিয়েশনটা আমাকে বলেন না। আর বিএনপি জামাত হওয়াটা থাকবে আপনার রেফিলিয়েশনটা আপনি বলেন। আমি তো বললাম আমার এনসিপি শ্রমিক সংগঠন যেটা এনসিপি ছিলেন না আপনি। আরে ভাই আপনি আমার সাথে বেশি জানেন। আপনি এনসিপি ছিলেন। শুনুন আপনার কথা আপনার কথা বলতে দিচ্ছেন না। না আপনি আমার কথা বলতে ইন্টারাপ্ট করছেন, কথা বলতে দিচ্ছেন। একটা মিথ্যা কথা বলবেন, আপনি মিথ্যা কথা আপনি মিথ্যা কথা বলার পরে আপনি সরি বলে তারপর আগানো দরকার। সরি বলে আগানো উচিত। আপনি যখন হচ্ছে বলেন না 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 শুনেন আপনি কথা বলতে দিচ্ছেন না। আপনি আমার কথা আপনি এটা ডেফিনিশন দিয়ে তারপর আমি ডেফিনিশন দিব। আপনি ডেফিনিশন আপনি কথা বলতে দিতে হবে। আমি আপনার সাথে একবার ইন্টারাপ্ট করি না। আপনি বলেন না না আপনি যখন একটা মিথ্যা অভিযোগ আমি অভিযোগ না আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে। আরে বাবা আপনি একবার জিজ্ঞেস করেন, আমরা একজনকে জিজ্ঞেস করেন আমি সামনে বিরুদ্ধে অভিযোগ আছে। আমি তো অভিযোগ ঢালাওভাবে করতে পারি বলে আপনি তো অভিযোগ করছেন স্পেসিফিকলি বলেন ঢালাও বাবা না আপনি ঢালাওভাবে শুনেন আপনি একটু থামেন, আমরা যেহেতু একটা আলোচনা করছি আপনি আবার আমার ব্যাখ্যা করে দিবেন, আপনি আমার কাউন্টার ব্যাখ্যা করে দিবেন, আপনি আমার ব্যাখ্যা করে দিবেন। অভিযোগটা বলেন তো তার যখন ব্যক্তিগতভাবে আক্রমণ করা হবে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না আমি সামনে অভিযোগ আছে। আরে বাবা আমি কি সত্য বলছি আপনাকে? আমি একবার বলছি সত্য। ফর 1 মিনিট বলেন মংলা শ্রমিক সংগঠন এনসিপি মংলা শ্রমিক সংগঠন করা হয়েছে। এনসিপি পন্থী যারা শ্রমিকরা আছে বেসরকারি শ্রমিক, সেই শ্রমিক সংগঠনের আমি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমাদের আরো 3 জন উপদেষ্টা, আরিফা দিব্য উপদেষ্টা আছেন আমাদের সংগঠনের, আরেকজন হচ্ছে আরেকজন কে জানো 3 জন উপদেষ্টা। এরপর হচ্ছে ওনারা সহ মানে এই যে বিএনপির মিটিং চলছে 3 ধাপে ফিরেছে, 3 ধাপে আমাদের এনসিপি পন্থী এই সংগঠন যারা ফিরেছে এবং মামলা দিছে বিএনপি শ্রমিকরা, শ্রমিক নেতারা ওখানে যায় ইয়ে করছে। সবকিছু আজকে মনে হয় যেন পুরো বন্ধ খেয়ে ফেলছে। এটা কি মানে বুঝে না, বুঝে কেন আঙ্গুল তুলতে হবে, কিভাবে অপমান করতে হবে সেটা তারা করে যায়। একজন রাশেদ ছিল করছে বারবার, তখন আরেকজন উনি আসছেন শুরু করছে। আপনি জানতে হবে আপনি যখন বন্দর বলেন আপনি আমার কথা বলতে এটা আপনি ডিরেক্টলি আমাকে টাইম দিবেন এবং আমার টাইম ইন্টারভিউ আমি কিন্তু ইন্টারাপ্ট করি না কারণ না ডিরেক্টলি আমাকে অবশ্যই টাইম দিবেন। আমরা আমার কথা শুনুন, আপনি টাইম করুন। আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ যারা করছে তারা প্রমাণ করতে পারে না। আপনার কথা শুনবেন। অভিযোগ করছেন না আমি অভিযোগ করি না। আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। নো আমি বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি কথা টোন বুঝুন, কথা টোন বুঝে কথা বলবেন। আপনি আমার কথা বলতে দিতে হবে। অনেস্টলি বলছি আপনার অভিযোগ শুনবো। বলেন অভিযোগ না আমরা কথা বলতে দিতে হবে। না অভিযোগ শুনবো। রাকিব আল হাসান আপনি বলেন যে বিষয়টা চলো। ওকে ফাইন, আমি আপনাকে আবার ধন্যবাদ। আমি আশা করবো আমার বেলায় কথা বলে ইন্টারাপ্ট করবেন না। আমি কিন্তু হান্নান মাসুদকে আমি কোনো অভিযুক্ত করি না। আমি বলছি আপনার বিরুদ্ধে মানুষ এই জন্য অভিযোগ করে। এখন আপনি যখন কোনো মন্ত্রী, আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনি কিন্তু একজন আইন প্রণেতা, সুতরাং আপনি যখন অভিযোগ করবেন ডেফিনেটলি আমরাও অভিযোগ করতেছি, কিন্তু আপনার অভিযোগটা কিন্তু ডিফারেন্ট। এখন আপনি যখন অভিযোগ করতে চাইবেন পর্যাপ্ত ডেটা দিয়ে আপনি অভিযোগ করবেন এবং হচ্ছে আপনার রাষ্ট্রে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী আইন প্রয়োগ করেন, কোনো অসুবিধা না। আমরা তো সেটাও চাই, কারণ আমরা চাই যে ধরেন জ্বালানি সেক্টর হতে বাংলাদেশের যতগুলো সেক্টর আছে সেই সব সেক্টর থেকে মাফিয়াগুলো বেরিয়ে আসুক। এখন ধরুন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনার নিজের অন রেকর্ড ভয়েসে আপনি বলেছিলেন যে আপনার রেকর্ডে আপনার কথা আমি আপনাকে পুনরাবৃত্তি করি যে আপনি বলেছিলেন যে আপনাদের সবচেয়ে ভাঙা বাড়িটা আপনাদের পরবর্তী, তারপর আপনি বলছেন আপনি বলে দিয়ে কথার মধ্যে না আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না। আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না, আপনি কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন, পরে জিজ্ঞেস আমরা একটু শুনি রাকিবের কথা। হ্যাঁ শুনেন, তারপর হচ্ছে ধরেন আপনার বিরুদ্ধে তো ওই থানা থেকে আসামি ছুটে আনার অভিযোগ আছে, যে আসামি পরে আবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাই না? আমি যদি চাইলে তো আপনাকে আরো বলতে পারি। আপনি তো এক জায়গায় বন্দর বন্ধু উপাধি পেয়েছেন, আর জায়গায় তো আপনি বন বন্ধু পরিবেশ বন্ধু উপাধি পেয়েছেন। আপনি বন উজাড় করে দিচ্ছেন, মানুষকে দেওয়ার কথা বলে দেওয়ার কি জায়গা নাই? এবং আপনি বন কর্মকর্তাদের কোনো মানে কনসার্নের নাই। তারপর আপনি ফেরি আটকান, মানে ক্ষমতা বলে আপনাকে ফেরি আটকায়া মানুষকে 2 ঘন্টা ভোগান্তি করেন। আমি চাইতে প্রশ্ন তুলতে পারতাম, আজকে আলোচনা বিষয় সেটা ছিল না। আপনি যেটা আছেন আপনাকে এখন উত্তর দিয়ে যাবেন, যদি সম্ভব হয় আপনি উত্তর দিয়ে যাবেন। আমি আপনাকে আরো প্রশ্ন করতে চাই, আপনি মালয়েশিয়াতে এক সপ্তাহ কইছিলেন, কার কাছে মিটিং করেছেন? আমি যদি এখন বলি মুখ খুলে, আপনার তো এনসিপি 2 গ্রুপ ওখানে হয়ে গেছে, আপনি এগুলো জবাব দিতে পারবেন না, আপনার দলের কাছে আপনি জবাব দিতে পারবেন না। আপনি ওখানে কার সাথে দেখা করেছেন? আপনার যে সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্ট খালাতো ভাই শাহিন, যে আওয়ামী লীগের নেতা, তার সাথে আপনি দেখা করেছেন। মুকুলের সাথে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতা। আপনি অস্বীকার করতে পারবেন? আপনার হোটেলের সাথে দেখা করে গেছে। আপনি ফেসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের একজন সম্মুখের নেতা হিসেবে কিভাবে আপনি মালয়েশিয়া গিয়ে আওয়ামী লীগের লোকদের সাথে দেখা করে প্রমাণ দিতে পারবেন? অবশ্যই প্রমাণ দিতে পারবো। আমি চাই অবশ্যই প্রমাণ দিতে পারবো। আপনি কার কাছে মিটিং করছেন সেটা আমি দিতে পারবো আপনাকে। সুতরাং এই ধরনের আলোচনা আমরা যেতে চাই না। আপনি শুধু অভিযোগের ভিত্তিতে কথা বলেন, এই অভিযোগের ভিত্তিতে প্রমাণ দিবেন আপনি। আমি তো চাই যে এই গ্যাস সেক্টরে, জ্বালানি সেক্টরে যে ধরনের মাফিয়াগুলো, সেই মাফিয়াগুলো বেরিয়ে আসুক। মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, সচিব হোক, সবাই বেরিয়ে আসুক, বিপিসি হোক, সবাই বেরিয়ে আসুক। কিন্তু ধরেন এই ধরনের কথাবার্তা বলে তো কোনো সলিউশন আসবে না। আমরা বিরোধী দলকে কনস্ট্রাকটিভ আলোচনা চাই। এই আলোচনাটা গ্যাস জ্বালানি সংকটের ক্ষেত্রে সকলে এই জিনিসটাকে আমরা অ্যাড্রেস করেছি। সেই অ্যাড্রেস করার জন্য আমরা বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে কি সরকারকে কনস্ট্রাকটিভ একটা পথ দেখানো। যদি না হয় তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়া, জনমত তৈরি করা। জনমত তৈরি হয়ে আছে, তাহলে এই কাজে আগান আমরা সেই আলোচনার দিকে যেতে চাচ্ছিলাম। সুতরাং আমার মতামত হচ্ছে কি, গ্যাস সংকটের জন্য আমি যেটা বলি আপনাকে, গ্যাস সংকটের জন্য আমাদের যারা বুয়েটের এক্সপার্ট, যারা এলাইনের এক্সপার্ট, তারা, আমরা তো এখানে কেউ এক্সপার্ট না, আমরা 3 জনের মধ্যে কেউ এক্সপার্ট না, কিন্তু তারা 10টা সমাধান দিয়েছে। আমি এক বাক্যে সংক্ষেপে এগুলি শেষ করে দিয়ে যাই। 1 নম্বরটা হচ্ছে কি বাজার প্রতিযোগিতাকরণ এবং সাশ্রয়ী মূল্য নির্ধারণ করা বলেছেন। 2 ক্ষেত্রে হচ্ছে শিল্প খাতে গ্যাস সরবরাহ, দক্ষতা এবং অগ্রাধিকার নীতি চালু করা।
3 নম্বর হচ্ছে কি গ্যাস সিস্টেমের লস এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা, কারণ এটা একটা বড় সমস্যা, কারণ এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি এবং গ্যাস অপচয় হয়। 4 নম্বর কথা হচ্ছে কি জ্বালানি দক্ষতা এবং রিফাইনারি বৃদ্ধি, কারণ হচ্ছে কি আমাদের যে রিফাইনারি সক্ষম না, কারণ হচ্ছে কি ধরুন আমাদের আজকে একটা টার্মিনালের সমস্যা হয়েছে, টার্মিনালের সমস্যা হলে পরবর্তী টার্মিনালে আমাদের কি হবে, এই কারণে আমরা এই ক্যাপাসিটি বিল্ড আপ করার কথা বলেছি। 5 নম্বর কথা হচ্ছে কি ধরুন আমাদের তেল আমদানি এবং বিবিসি সংস্কার, যে বিবিসি এবং পেট্রো বাংলা এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সেগুলোকে মেরিটোক্রেসির ভিত্তিতে রেডি করা হয়। 6 নম্বর হচ্ছে কি এলএনজি অবকাঠামোকে সম্প্রসারণ। 7 নম্বর হচ্ছে দেশীয় গ্যাস অনুসন্ধান, যেটা আপনি গ্যাস অনুসন্ধানের জন্য হানান মাসকে প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আমি একটু জবাব দিতে চাই। আমাদের 29টি গ্যাস ক্ষেত্র রয়েছে, সেই 29টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 23টি এখন সচল, 6টি টোটালি বন্ধ। এবং আমরা জানেন আমরা কিন্তু এলএনজি এবং গ্যাসের ক্ষেত্রে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ছিলাম 17 সাল পর্যন্ত। 18 সালে আমরা হাসিনার আমলে আমরা কাতারের সাথে চুক্তি করে, 19 সালে ওমানের সাথে চুক্তি করে, এবং তারপরে কিন্তু আমরা আর পিছনে ফিরে আর যেতে হয় না আমাদেরকে, কিন্তু নতুন গ্যাস সংস্কার কোনো উদ্যোগ নেওয়া হয় না, কারণ মাত্র এই আদানি গ্রুপ বলেন বা আমাদের যে অলিগার্কি বলেন, মনোপলি বিজনেস, যে প্রাইভেটিকরণ, এইগুলোকে পেট ফুলা করার জন্য এগুলো করা যায়। সুতরাং এই সংস্কারের জন্য আমি মনে করি যে সরকারি দল, বিরোধী দল সবাইকে এক মিলে উদ্যোগ নেওয়া উচিত। লাস্ট হচ্ছে আপনাকে বলি সমুদ্র ভিত্তিক গ্যাস অনুসন্ধান, যেটা অলরেডি সরকার মিয়ানমার এবং চায়নার সাথে আলাপ করেছে, এবং আমি মনে করি যে এটাও একটা অন রেকর্ড খুব স্পেসিফিক ওয়েতে আগানো উচিত। লাস্টে একটা কথা বলেছে সোলার এবং রিনিউয়েবল এনার্জি, কারণ আমাদের যে ক্লাইমেট, সেই ক্লাইমেট অনুযায়ী হারমাস আরেকটা কথা বলেছেন যে আমাদের নেপাল সেই সমস্যার সমাধান করতেছে না, ভুটান করতেছে না, কিংবা পাকিস্তান করতেছে না, শ্রীলঙ্কা করতেছে না, এটা সত্য, কিন্তু কথা হচ্ছে কি ওদের যে অবকাঠামো, সেই অবকাঠামোতে হাইড্রোলিক রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, সোলার রয়েছে, আমাদের ক্লাইমেট, আমাদের এনভায়রনমেন্টে সেটা পুরোপুরি অ্যাপ্লিকেবল না। এই কারণেই আমাদের কেপিএ প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত উদ্যোগে সোলার এবং রিনিউয়েবল এনার্জিতে যাওয়া উচিত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সংশোধন করেছেন এবং উনি উদ্যোগ দিয়ে নিয়েছেন প্রত্যেকটি কেপিএ প্রতিষ্ঠান হবে, কারণ এই প্রতিষ্ঠানগুলো যখন সক্ষম হবে তখন আমাদের এই সমস্যাটা দূর করার জন্য, এবং এটা লং লাস্টিং একটা সমস্যা। আমি মনে করি যে লং লাস্টিং সমস্যার জন্য সরকারি দল, বিরোধী দল, জনগণ, সিভিল সোসাইটি, মিডিয়া সবাইকে একসাথে কাজ করা উচিত। আমাদের দেশে কিন্তু গ্যাস চুরি বা বিদ্যুৎ চুরি বা অপচয়ের একটা অভিযোগ আছে। সম্প্রতি সংসদীয় আলোচনায় বছরে হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরির অভিযোগ এসেছে। গ্যাস চুরি কি সংকটকে ভয়াবহ করছে? গ্যাস চুরিটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে তো প্রাথমিকভাবে গ্যাস এবং বিদ্যুৎ চুরি যদি বন্ধ করি, যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, 2010-এ মোটর চালিত রিক্সা 3 হুইলার ছিল জরিপে 10 লাখ, এখন বলতেছে 60 লাখেরও বেশি। তা 60 লাখে আমি একটা রিক্সাওয়ালার সাথে আলাপ করছি, বেশিরভাগই চোরা লাইন লাগায়। সে বলছে যে দৈনিক তার 100 টাকার বিদ্যুৎ লাগে, তাহলে 60 লক্ষতে 60 কোটি টাকার বিদ্যুৎ এভরিডে লাগে, এবং এইটার কি কোনো জরিপ আছে? এইটা বন্ধ করার দায় কিন্তু আমি মনে করি সরকার তথা বিরোধী দল সকলের। সেটা নিয়ে আপনার পদক্ষেপ এই চুরি বন্ধ করার, দ্যাট ইজ সিস্টেম লস। এভরিডে 60 কোটি না হোক অর্ধেকও যদি হয় 30 কোটি টাকা, সেটা আপনি কি বলেন? প্রথমত হচ্ছে আমি কিছু জবাব দিতে চাই। কারণ হচ্ছে আমাদের সরকারি দলের যারা হচ্ছে পৃষ্ঠপোষক, যারা পদ পদবি হোল্ড করে না, আমি যাদেরকে দেখি যে পদ পদবি হোল্ড করে, তাদেরকে এরকম ব্যক্তিগত আক্রমণ করতে খুব কম দেখি আর কি। যারা পদ পদবি হোল্ড করে না, কিছু আশা করে, তারা দেখা যায় যে অলওয়েজ ব্যক্তিগত একটা আক্রমণ শুরু করে দেয়। ধরন হচ্ছে অনেক ইস্টাবলিশ ইস্যু, সত্য ইস্যু জেনে শুনে, ধরন হচ্ছে অনেক আর একটা জিনিস একজনকে হ্যাই করতে হবে, বলতে হবে, এজন্য বলা শুরু করে। কয়েকটা অভিযোগ মনে করেন হচ্ছে ওই যে বন উজাড় করে দিচ্ছে। আচ্ছা, কে অভিযোগ করছে? বনদস্যুরা না জলদস্যুরা? তারা কারা? কোন ডাকাতগুলা যাদেরকে ফাঁসে নিয়ে আমাদের দলের নেতারা প্রোগ্রাম করেছে, নির্বাচন করেছে, মানুষের বাড়ি ঘরে হামলা করেছে? তারা ওই অঞ্চলের মানুষ দেখছে, জানে। লাস্ট গত পরশু ওই অঞ্চলগুলো মিটিংয়ে বলে এসেছি, স্পেসিফিক্যালি ডাকাত সন্ত্রাস মুক্ত করতে হবে, বন উজাড়কারী, বনদস্যু, জলদস্যুদেরকে ধরতে হবে, বিশেষ অভিযান চালাতে হবে। অসহায়ত্ব প্রকাশ করতেছে প্রশাসন, বলতেছে আমাদের ফোর্স নেই, নেই, সব রেকর্ড দেখুক। কথা হচ্ছে ওই যে নিজের গায়ের কাদা আরেকজনের গায়ে লাগানোর জন্য যা করা যায় সব করবে। মানুষের জমি সরকার 2012 সালে বন্দোবস্ত দিয়েছে, সেই জমি বিএনপি আর আওয়ামী লীগ মিলে দখল করে খাইছে বছর পর বছর, মানুষের জায়গায় মানুষকে বুঝিয়ে দেয় নাই। সেই জমি যখন হচ্ছে সরকারিভাবে অ্যাসিলেন্ট সহ বুঝাই দিছে মেপে, আমার উপর দোষটা হচ্ছে, কারণ খাইতে পারো নাই তো। এই যে এই ধরনের কথাগুলো বারবার আসে। একবার ওই যে জাওয়াদ নির্জর ভাই লিখছিলেন, কি একজন মেইল করছে, তো ভাইকে বললাম ভাই একটু আসেন, খোঁজখবর নেন, কাউকে পাঠান। এরপরে ভাই বললো যে হচ্ছে আসলে তো জানতাম না এই ধরনের ঘটনা। ডাকাতদেরকে নিয়ে এক একটা শহর দখল করে রাখছে। আগে আওয়ামী লীগ করতে, এখন সব বিএনপি করতেছে। মানুষের প্রত্যেক জমি প্রতি 2000 টাকা করে নিচ্ছে। বন্ধ করার জন্য বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলছি, ভূমি মন্ত্রীকে বলছি, সব জায়গায় বলছি।
মানুষের জন্য লড়াই করতেছে, মানুষের জন্য ফাইট দিয়ে এমপি বানাইছে, অঞ্চলে মানুষ ফাইট দিছে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে, চোখে চোখ রেখে ভোট দিয়েছে, আবার ভোট করবো, আবার জিতে আসবো। কারণ হাতিয়ার মানুষ জানে, ওনারা এখান থেকে জানে না, ঢাকা শহরে থাকে কিংবা ইয়েতে থাকে, হাতিয়া এসে ঘুরে আসুক, দেখে আসুক। হান্নান মাসুদ ফেরি ফিরে আনছে মাঝ নদী থেকে, মাঝ নদীটা কোথায়, হাতিয়ার নদী কত কিলোমিটার এটা জানে, 18 কিলোমিটার হাতিয়ার নদী, 1 মিনিট দূরে, 4টা বাজে ফেরি ছাড়ার কথা, বিএনপি নেতারা তো সেই ফেরি 3:30টায় ছাড়াই দিছে, যারা ঠিক ইয়া নিয়েছে, ঘাটের ইজারা নিয়েছে আমাকে হাই করার জন্যে। বন্যা চলতেছে, হাতিয়াতে যে কোমর পর্যন্ত পানি আছে, ওনারা জানে না, জানে বাঁশখালীতে পানি হয়েছে, মানে সুশীল তো হাতিয়ার মানুষের দুর্দশা কেউ জানে না, হাতিয়ার মানুষকে কিভাবে ভোগান্তি পড়তে হয়, লাখ 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 মানুষ ঘর বাড়িহীন হয়ে বসে আছে, নদী ভাঙ্গনের শিকার হচ্ছে প্রতিনিয়ত, ভিক্ষা করতে হচ্ছে, এগুলো কিন্তু ওনারা জানে না, জানবেও না। কারণ আমাদের যোগাযোগ হচ্ছে তাদের সাথে যারা ওখানকার মানুষের জমি দখল করে, চর দখল করে, নদী দখল করে, ঢাকায় এসে ওনাদের সাথে বসতে পারে, ঢাকায় এসে ওনাদের সাথে বসতে পারে। একটা বৈপ্লবিক পরিবর্তন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হাতিয়া উপজেলা। আমি আজকে এখানে বলছি, এটা আগামী 10-15 বছরের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর হবে, এবং এখান থেকে বাংলাদেশের পর্যটন শিল্প, মৎস্য শিল্প, বাংলাদেশের সবকিছু এখান থেকে অনেক কিছু হবে। হান্নান মাসুদ, আমি add করি আপনার সাথে। আজকে অ্যাড করি এরপর আরেকটা ব্যাপার, ভাঙ্গা বাড়িটা, আমার বাড়ি কোনোদিন ভাঙ্গা হইতে পারে? ঘর আর বাড়ির, ওই তো বাংঘর বলছেন, হ্যাঁ বলেন। ঘর আর বাড়ির মর্মার্থ বুঝে না, মানে ওনারা কি মানে এতই বলদ, এতই আবুল যে হচ্ছে ঘর কি আর বাড়ি কি এটা বুঝে না, সবই বুঝে। বলেন না পানি পড়ে, তারপরে সবই আবার বুঝে, 1.5 হ্যাঁ। একরের জমি এতগুলো বাড়ি হয়ে যায়, জমি- এগুলা ভাই এগুলো বলেন না, এগুলো যাই বললে ঘুরে আসেন, হ্যাঁ, ঘুরে আসেন, আপনি ঘুরে আসেন কি আছে? হ্যাঁ, ঘুরে আসেন কি আছে? ঘুরে আসেন কি আছে? আপনি দেখে যান, ঘুরে আসার কি আছে? না আপনি দেখে যান, আপনি যখন টকশোতে কথা বলবেন আপনি দেখে যান, লোক পাঠান, শুনে আসেন। আপনি তো আপনার বক্তব্য চেঞ্জ না করছেন। না, আমি কি বক্তব্য, আপনি অন রেকর্ড বক্তব্য আমার চেঞ্জ করছেন। আমার আমি তো আপনার ঘর, বক্তব্য আপনাকে বললাম। আমার ঘর ভাঙ্গা ছিল, এখনো আছে, আমার বাড়ি যেমন ছিল তেমন আছে, চেঞ্জ তো হয়নি। আপনি যান, দেখে আসেন, ঘর আর বাড়ি পার্থক্য কি বুঝে না? আমরা- উচ্চ শিক্ষিত, আমরা উচ্চ শিক্ষিত কিছু মূর্খ থাকে না। দুজনকে- কথা শেষ করি, আমি ঢাকা শহরে এসে জানি আমার বাড়িতে 4 তলা বিল্ডিং, ওনাদের মতো 4 তলা বিল্ডিং করে ফেলছে হান্নান মাসুদ। বাড়িতে যাই বানা হচ্ছে কোথায় শুই, সেটা তো আমি জানি, আমার লোকাল মানুষজন জানে, ওনারা তো জানে না। এইভাবে 5 তারিখের পর থেকে হ্যাই করার জন্য, জেনে বুঝে হ্যাই করার জন্য, এই যে আমরা এমপি হইছি, বড় বড় গাড়িতে তো বিএনপি নেতারা ঘুরে, আমার গাড়ি কই? মানে আমি কিসে ঘুরি, কিসে যাতায়াত করি? আমরা একটু বিরতিতে যাব, কারণ বিরতি থেকে এসে আবার কথা শুনবো। একটাই, আমরা তো চোর, মানুষ জানে, আমরা বিরতি তোমাদেরকে থেকে চোর এসে প্রমাণ শুনবো। করতে হবে, বলতে হবে, কারণ গলা আছে, প্রমাণ দর্শক, নাই। আলোচনাটা ব্যাপকভাবে হওয়া উচিত, কারণ এটা মানুষের মৌলিক চাহিদার একটা বিশাল অংশ। পার্লামেন্টে যে সমস্ত বিষয়ে আলোচনা হয় অনেক ইরিলেভেন্ট, আর 2/3 মেজরিটি যখন বিএনপি সরকার পেয়েছে, ব্লেম তাদেরকেই নিতে হবে সবকিছুর, কিন্তু উপস্থাপন করতে হবে খুব জোরালোভাবে, যাতে সরকার কোনোভাবে ছুটে যেতে না পারে। সরকারের মন্ত্রী যখন বারবার দাঁড়ায় বলে সংকট নাই, অস্বীকার করে ইয়ে করে, তাহলে আলোচনার সুযোগ রাখে কিনা? সরকার আর বিরোধী দল যে বসবে আলোচনা করবে, তাহলে তো আগে যে সংকট আছে সেটা স্বীকার করার পরে আলোচনা হবে। সংকটই নেই, সরকার অলওয়েজ আমাদের সাথে লাস্ট অধিবেশনে এমনই আলোচনা করছে। তো সরকারের আসলে হচ্ছে কিভাবে চাই, আমরা তো চাই আসলে হচ্ছে এত রক্তের পরে, এত ইয়ার পরে সরকার, একটা নির্বাচিত সরকার আসছে, সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, দেশটাকে একটু গুছিয়ে দিয়ে গুছিয়ে দিক, তাহলে দেশের মানুষ 5 বছর পর আবার বিবেচনা করবে এই সরকারকে আবার নির্বাচিত করবে কিনা। কিন্তু সরকার যেই ডিসিশনগুলো নিচ্ছে, যেভাবে হচ্ছে এককেন্দ্রিক দলীয়করণ করার চেষ্টা করতেছে এবং বিরোধী মতকে গুরুত্ব দিচ্ছে না, বারবার বিভিন্ন প্রশ্ন উঠার পরও জবাব দিতে চাচ্ছে না, স্বীকার করতেছে না সমস্যাগুলোর, তাহলে কিভাবে সমাধান হবে? সরকার পরে যখন সমস্যায় পড়ে, বিপদে পড়ে, তখন এবার বিরোধী দলকে ডাকে আলোচনায় যে আসেন বসেন। এর আগ পর্যন্ত সরকার সবকিছু অস্বীকার করে যায়, আগে স্বীকার করলে তারপরে সমাধান হওয়া সম্ভব আর কি, এটাই কথা। তাহলে আমি এখন যদি আচ্ছা, আমি রাকিবের কাছে আসি, আমি উত্তর মানে দিই। সরকার স্বীকার করছে না, কিন্তু আমরা আপনাদের দুইজন যে আলোচনা করলেন, যে প্রতিবেদন দেখলাম, আর সার্বিক যে চিত্র আমাদের কাছে দৃশ্যমান, তাতে আলটিমেটলি তেল এবং গ্যাসের সংকট আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং বিদ্যুতেরও ঘাটতি আছে। তা সত্ত্বেও সংসদে যদি এভাবে বলা হয় যে কোনো সংকট নাই, বিষয়টা আপনি কিভাবে মন্তব্য করবেন? আচ্ছা, আমি হান্নানকে আগে কথা বলা শুরু দিচ্ছি কারণ হান্নান তো মানে পার্লামেন্টের ভিতরটা জানে টেকনিক্যাল কোনো এরর আছে কিনা। আমি একটু বলি আপনাকে, ধরেন কেন আমিও অনেক জায়গায় প্রশ্ন করেছিলাম, টক শো করেছিলাম পার্সোনালি, আমি বিএনপি নেতা, জামাত নেতা এবং এনসিপির অনেকজনকে আমি জিজ্ঞেস করছি যারা মেম্বার অফ পার্লামেন্ট। তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এটা নিয়ে কেন কথা বলতেছেন না, মানে তখন হচ্ছে ধরেন গ্যাসের সংকটটা আসেনি, তখন জ্বালানি সংকট এবং হামের ইস্যু ছিল। তো
তখন আমাকে 3 জনের একটা আলোচনার সারাংশটা এরকম ছিল যে আমাদের প্রথম অধিবেশনটা ছিল টোটালি এই যে আপনার হচ্ছে অধ্যাদেশগুলোকে আইনি পরিণত করার জন্য, এটাই নিয়ে মোটামুটি আলোচনাটা ছিল। আর সেকেন্ড অধিবেশনটা ছিল হচ্ছে আপনার বাজেট কেন্দ্রিক, যদিও বাজেট ছাড়া অন্যান্য অহেতুক ইরিভেলেন্ট আলোচনা হয়েছে, এবং যার কারণে ওখানে আপনার বড়ার হত্যা নিয়েও খুব বেশি জোরালো আলোচনা উঠে নেই, এই কারণে তারা এটা নিয়ে আলোচনা উঠে নেই। আর এখন আমরা চাই যে এই তারপরে কিন্তু জ্বালানিতে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, যেখানে সরকারি দল বিরোধী দল সবাইকে রাখা হয়েছে। তো তারপরে এখন এই মুহূর্তে যে গ্যাসের সংকট, আমি মনে করি যে ধরেন এইটার এখন আমাদের পার্লামেন্টটা বন্ধ, মানে এখন তো পার্লামেন্টের কোনো অধিবেশন নাই সামনে, সেপ্টেম্বর মানে সম্ভবত অধিবেশন, তো বন্ধ থাকলে যেহেতু ক্রাইসিসটা আমরা ফেস করতেছি সকলেই, তো এটার জন্য মন্ত্রীরা বা সরকার চাইলে, বিরোধী দল চাইলে, মানে সংসদ ছাড়াও কিন্তু অনেক জায়গায় আলোচনা করা যেতে পারে, মন্ত্রণালয়ের কমিটিগুলো বা বিভিন্ন জায়গায় আলোচনা করা যেতে পারে। আমরা মনে করি ধরেন এখানে যেন কোনো ধরনের মানে লুকোচুরি না থাকে, এবার হান্নান মাসুদ যে অভিযোগগুলো করেছে, অভিযোগগুলো সত্য হয়ে থাকে বা মিথ্যা হয়ে থাকে, যাই হয়ে থাকে, অর্ধসত্য হয়ে থাকে, এই ধরনের কোনো অভিযোগ যেন সরকার বিরুদ্ধে না তুলতে পারে। আমরা চাই যে সরকারটা এই বিষয়ে খুব ট্রান্সপারেন্ট থাকুক। কারণ হচ্ছে ধরেন আমরা এটা জানি আপনার অনেক টেকনিক্যাল সমস্যা, অনেক লিমিটেশন আছে, এবং এই সমস্যাটা রাতারাতি সমস্যার সমাধান না, এবং এই সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের শর্ট টার্ম একটা ইফেক্ট না, মানে মেজারমেন্ট নেওয়া দরকার, ইন্টারমিডিয়েট মেজারমেন্ট দরকার, এবং লং টার্ম মেজারমেন্ট দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। কারণ ধরেন এই সরকার তো মানে 5 বছর পর আর থাকবে না, নির্বাচিত হয়ে আসলে আবার থাকবে, নতুন কে গভর্নমেন্ট আসবে, কিন্তু নতুন গভর্নমেন্ট আসলে তার উপরে যেন চাপটা না পড়ে। কারণ আমরা এই জঞ্জাল 17 বছরের জঞ্জাল আমাদেরকে বয়তে হচ্ছে, ইউনিট সরকার আমলও কম বেশ বয়তে হচ্ছে, এখনো বয়তে হচ্ছে, ওনার সময় হয়তো এই ধরনের প্রাকৃতিক রিলেটেড, অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো ঘটনা ছিল না। তো সেক্ষেত্রে এই সরকার যেদিকে পোয়াতে হচ্ছে, আমি মনে করি ধরেন এটার কনস্ট্রাকটিভ সমালোচনাটা এই মুহূর্তে পার্লামেন্টে হওয়া উচিত ডেফিনেটলি, কিন্তু এই মুহূর্তে পার্লামেন্টের আগে এটা প্রি আলোচনাটা বা প্রাথমিক যে আলোচনাটা সেটা ধরেন সকলের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে এটা হওয়া উচিত, তাহলে না হলে এটা একটা বিগ ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। এবং এই বিগ ক্রাইসিসের মধ্যে গেলে আপনি মাথা রাখতে হবে ধরেন মানে সরকার মানে জনপ্রিয় তো হচ্ছে ডেফিনেটলি, এবং সাধারণ মানুষ যখন রাস্তায় নেমেছে, আপনি দেখেন একটা ঘটনা আমি উল্লেখ করলাম যে পল্লী বিদ্যুতের চিঠি পাঠাচ্ছে, এটা কিন্তু গুরুতর অভিযোগ, পল্লী বিদ্যুৎ চিঠি পাঠাচ্ছে থানাকে ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো এইভাবে আপনি কত থানাকে প্রোটেকশন করবেন? মানে ধরেন একটা থানা তো কয়জন লোক থাকে, তো সে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবে নাকি আপনার পল্লী বিদ্যুৎকে গার্ড দিবে? তার তো কাজ না। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা যেন কোনোভাবে আউট অফ দ্য কন্ট্রোল না চলে যায়, এটা কিন্তু মাথা রাখতে হবে। কারণ আমাদের মাথা রাখতে হবে যে ফেসিবাদের ভূত কিন্তু আমাদের মধ্যে এখন রয়ে গেছে, সুতরাং এই ফেসিবাদের ভূত কিন্তু যে কোনো মুহূর্তে শস্য থেকে বেরোয় মানে জায়গা দেবে, এবং এই জায়গাটা যেন কিন্তু সরকারি দল বিরোধী দল এই মুহূর্তে ফেসিবাদ বিরোধী যারা গণতান্ত্রিক শক্তি তাদের সকলের জন্যই ক্ষতি। সুতরাং আমরা মনে করি এই ধরনের সংকটের দিকে সরকার যাবে না, এবং সরকারকেও আমি আহ্বান করবো, বিরোধী দলকেও আহ্বান করবো, সিভিল সোসাইটিকে আহ্বান করবো, এক্সপার্টদেরকে আহ্বান করবো, এবং একটা খুব একটা কনস্ট্রাকটিভ সমালোচনা। ধন্যবাদ আপনাকে। হান্নান মাসুদ যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান। আমি এর বাইরে একটা কথা বলবো, আমার মনে হয় এই কথাটা বলা দরকার, এটা সরকারের প্রতি আহ্বান। এখানে যেহেতু হচ্ছে অনেকদিন সরকারের কারোর সাথে দেখা হচ্ছে না, মিরাজ শেখ বয়স 30, 10ই এপ্রিল কোস্টগার্ড তুলে নিয়ে যায় স্পিড বোটে করে মোংলার দিকে, প্রত্যক্ষদর্শী 4 জন সহ আছে, আজ পর্যন্ত গুম হয়ে আছে। সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দরকার। প্রথম আলো রিপোর্ট 16ই মে গুম হয়েছে, এবং হচ্ছে এতদিন ধরে একটা লোক গুমের শিকার, এবং হচ্ছে প্রত্যক্ষদর্শী 4 জন পরিবার সবাই বলতেছে কোস্টগার্ড তুলে নিয়ে গেছে। তাহলে ওই লোকের ব্যাপারে আমার দেশের মানুষও জানা দরকার। এই সরকার আমল গুমের অভিযোগ আছে, এবং এটা কোথায় গিয়ে সরকার তো গুম অধ্যাদেশ বাতিল করেছে, গুম কমিশন বাতিল করেছে। এই গুমের শিকার পরিবার কার কাছে গিয়ে বিচারটা পাবে না এই বিচারটা পাবে, সেটা সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাইব। এটা একটু আউট অফ দ্য কনটেক্সট, মানবাধিকারের ইস্যু, এই ব্যাপারটা আমি তুললাম আজকে এখানে। এই যে গ্যাস বিদ্যুতের সংকটটা চলছে, যে প্রতিবেদন আমরা দেখলাম, তারা কিন্তু এডমিট করলেন সংকট আছে, এবং তাতে প্রিভিয়াস সরকারের কিছু করা হয়েছে, এবং এটা কি সত্যি সংকট যতখানি তার চেয়ে অতিরঞ্জিত করা হচ্ছে কিনা? ধন্যবাদ সরকারকেও ধন্যবাদ। সরকার অবশ্যই স্বীকার করছে বাংলাদেশে বিদ্যুতের সংকট রয়েছে, লোডশেডিং আছে, গ্যাসের সংকট রয়েছে। অথচ ঠিক এই অল্প কিছুদিন আগে আমরা লাস্ট সংসদের যে দ্বিতীয় অধিবেশন আমরা বারবার লোডশেডিং, গ্যাস বিদ্যুতের সংকটের কথা বললে বারবার আমাদের মন্ত্রী, যিনি জ্বালানি ও খনিজ মন্ত্রী, যিনি বিদ্যুৎ মন্ত্রী, উনি বারবার অস্বীকার করেছেন। উনি বারংবার বলেছেন যে এটা কোনো লোডশেডিং না, কোনো সংকট নেই দেশে, আমরা এটা অতিরঞ্জিত করা হয়েছে। উনি এই যে অস্বীকার করার যে নেশা বারবার, এটাই এখন দেশের এই মানে সংকট তৈরি করেছে। বারবার আমরা দাঁড়িয়ে বলেছি আপনি সংকট স্বীকার করেন, সবাই মিলে কীভাবে আমরা মোকাবেলা করবো সেইভাবে আমরা আলোচনা করি, সরকারি দল বিরোধী দল একসাথে বসি, এটা জাতীয় সমস্যা। কিন্তু ওনারা সেই সুযোগটা দেন নাই এবং করেন নাই। এর আগেও যখন হচ্ছে আরেকবার এই ধরনের সংকট তৈরি হয়েছিল, তখন পরবর্তীতে একটা পর্যায়ে এসে সরকারি দল বিরোধী দল বসার পরে আস্তে আস্তে এটা সমাধান হয়েছে। তো আজকে এসে ধরুন যখন কোনো কিছু ব্যর্থতাই পর্যবেসিত হয়,
তখন দায় দিয়ে যাও, নাচতে না জানলে উঠান বাঁকা। আমরা এই কথাটা বারবার শুনি। দুইটা কথাই মোটা দাগে বলছে, প্রাকৃতিক দুর্যোগ, বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ, যার কারণে আমরা খালাস করতে পারতেছি না। আর একটা বক্তব্য হচ্ছে বিগত সরকারগুলো দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী সমাধান না খুঁজে তাৎক্ষণিক সমাধান খুঁজেছে। আচ্ছা, আমার ক্ষুধা লেগেছে, আমার তো এখন অন্তত কিছু খেতে হবে ক্ষুধাটা মেটানোর জন্যে। আমি যদি বলি 2 দিন পরে চাল আসবে, আমি তারপর চাল সরবরাহ ঠিক থাকবে, আমি নিয়মিত খাবো, এখন আপাতত খাওয়া বন্ধ রাখি, এটা তো হবে না। ঠিক একইভাবে দেশের বাণিজ্যের জন্যে, ব্যবসার জন্য, বিনিয়োগের জন্য, অর্থনীতির জন্য এবং মানুষের চিকিৎসার জন্য, সব কিছুর জন্য যেই জ্বালানিটা অপরিহার্য, বিদ্যুৎ অপরিহার্য, সেটা আপনি আগে তো একটা তাৎক্ষণিক সমাধান দিয়ে তারপর মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধানের দিকে আগাইতে হবে। এবং দেশের মানুষ, একজন অপারেশনের রোগী হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অপারেশন করতে পারে না। একজন সিএনজি চালক, সে যদি আজকে যদি গ্যাস না পায়, তার সংসারে যে আজকে যে সে 700 টাকা ইনকাম করে বাড়িতে চাল নিয়ে যেত, তার মায়ের জন্য ওষুধ নিয়ে যেত, তার বাচ্চার জন্য একটা কলম নিয়ে যেত, বই খাতা নিয়ে যেত, সেটা তো সে পারছে না। লাইনের পর লাইন, তার দিনের মধ্যে তার 10-12 ঘন্টা সে সিএনজি চালাই, তার সিএনজির গ্যাস নেওয়ার জন্য একবারে যদি তাকে 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, তাহলে তার সংসার কিভাবে চলে? লক্ষ লক্ষ মানুষ কিভাবে হচ্ছে কি কঠিন পরিস্থিতি দিন অতিবাদ করতেছে, এটা ওনারা বুঝবেন না। এই যে বিএনপির সাথে মনে হয় যেন বিএনপি সরকারের সাথে একটা বিদ্যুৎ জ্বালানির একটা মনে যেন শত্রুতা রয়েছে, মানে দীর্ঘমেয়াদী শত্রুতা। সেই 2001 থেকে 6 সালে বিএনপি সবচাইতে বেশি, বিএনপি সরকার যেই খাত নিয়ে ভুগেছে, যে মন্ত্রণালয় নিয়ে ভুগেছে, সেটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় নিয়ে ভুগেছে। এবং তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তাকেই এখন আবার আপনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী করলেন। এবং আশার বাণী শুনিয়ে শুনিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিবে। 1-2 মাস যদি এই সংকট থাকে, গার্মেন্টসের যদি উৎপাদন ব্যাহত হয়, সারের উৎপাদন যদি ব্যাহত হয়, সারের উৎপাদন ব্যাহতর মধ্যে দিয়ে এই যে বর্ষাকালীন যে হচ্ছে ধানের চাষাবাদ, এটা বিনষ্ট হচ্ছে, দেশ খাদ্য সংকটে পড়বে। একইভাবে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ উৎপাদন করতে পারতেছে না। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, এটা তো চলতে পারে না। একটা মন্ত্রীর, একটা সরকার নতুন এসে, আমরা এতদিন জানতাম যে হচ্ছে সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার আসলে হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচিত সরকার আসার পরে সব সমস্যার উৎপত্তি হওয়া শুরু হয়েছে বড়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকারও তো আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনের পরে 2 বছর চালিয়েছে, এই ধরনের বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট তো হয় নাই। এবং হচ্ছে বিষয়টা এমন না যে উপমহাদেশের বাকি দেশগুলোও ভুগতেছে, ভারত তো এইভাবে ভুগতেছে না, নেপাল তো ভুগতেছে না, শ্রীলঙ্কা তো ভুগতেছে না, আমি মালয়েশিয়ায় গেছি, মালয়েশিয়াও তো ভুগতেছে না, বাংলাদেশ ভুগতেছে। এবং এটার দায় বাংলাদেশ সরকার। আপনার কাছে আবারও আসবো, আমি একটু ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে আসলেন। সে অনেকগুলো কথা বলছে। 1 নম্বর হলো মন্ত্রীরা বলতেছে কোনো সংকট নাই, বলছিল লাস্ট অধিবেশনে, আমি ওনার কথাটাই বলছি, কোনো সংকট নাই। পাশাপাশি মানুষের ভোগান্তির অন্ত নাই, উনি বলছেন যেটা। এবং আমি আপনাকে যেটা জানতে চাই যে ভোগান্তি সত্যি সত্যি আছে, আমরা দেখতেছি সিএনজিতে লাইন টাইন আছে। আর একটা কথা বলছেন, একই ব্যক্তিকে, উনি আগেও বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, এখানে আমি একটু অ্যাড করতে পারি, উনি আগে ছিলেন প্রতিমন্ত্রী, এখন পূর্ণমন্ত্রী। সেই হিসাবে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ পিছনে অভিজ্ঞতাটা একই দপ্তরে রাখলে কাজে লাগাতে পারেন। মানে চুরির অভিজ্ঞতা। আমি আপনাকে জানতে চাচ্ছি, মানুষের এই ভোগান্তি এবং বিদ্যুৎ মন্ত্রীর যে বক্তব্য, মানে এই দুইটা মিলে আপনি কি বলবেন? এটা কি মানুষের ভোগান্তি কি বাস্তব, নাকি এটা রাজনৈতিক প্রচারণার অংশ? আপনাকে ধন্যবাদ, আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। 1 নম্বর কথা হচ্ছে এটা প্রচারণার অংশ কোনোভাবেই হতে পারে না। কারণ হচ্ছে কি, আপনার পুরো বাংলাদেশেই যে পরিমাণ, ঢাকার বাইরে যে পরিমাণ যে লোডশেডিং হচ্ছে, এবং কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে সেটা হচ্ছে যারা পল্লী বিদ্যুৎ অফিসগুলো, তারা হচ্ছে কি প্রত্যেকটা থানাতে তারা চিঠি দিয়েছে যে তাদের এখানে যেন পাবলিক যেন হামলা না করে। এবং অনেক জায়গায় 20 ঘন্টা 22 ঘন্টা লোডশেডিং, 14 ঘন্টা লোডশেডিং, এমন লোডশেডিংয়ের চিত্র আমরা দেখেছি অনেক উপজেলা বিভিন্ন হসপিটালে, যেখানে খুব ভালো জেনারেটর সাপোর্ট নাই, সেখানে অপারেশন করা যাচ্ছে না। এগুলো খুব বাস্তব ঘটনা। কিন্তু ধরুন আপনি বিদ্যুৎ মন্ত্রীর কথা বলছেন বা জ্বালানি মন্ত্রীর কথা বলছেন, তিনি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হচ্ছে। আমি প্রথম যে সরকারের যে ঘাটতিটা দেখি সেটা হচ্ছে সরকারের 1 নম্বর কোঅর্ডিনেশনের ঘাটতি তো ডেফিনেটলি রয়েছে। সেকেন্ড কথা হচ্ছে কি, সরকারের যে এটাকে প্রেস বা মিডিয়া রিলিজের মাধ্যমে যে মানুষকে অবহিত করবে, ধরেন আপনি যদি মন্ত্রীর কথা বলেন, প্রেস উইংয়ের কথা বলেন, প্রত্যেকেই কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতনটা হয়। তো সুতরাং আপনি যে ধরনের ক্রাইসিস
পড়তেছেন বা আপনি আগামী 10 দিন পরে কি হবে, 20 দিন পরে কি হবে, মানুষকে এখানে একটা সচেতনতার একটা অংশ রয়েছে। 17 আগস্টে সরকারের 6 মাস পূর্ণ হবে। 6 মাস পূর্ণ হওয়ার অর্থ হচ্ছে কি সরকার হানিমুন পিরিয়ড শেষ, এবং হানিমুন পিরিয়ড হওয়ার আগে, শেষ হওয়ার আগেই সরকার যে অভিজ্ঞতাগুলো, বিশেষ করে জ্বালানি খাতে যে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সবকিছু মিলে যে সরকার জনগণ যে ভোগান্তিটা পোয়াতে হচ্ছে, এবং আপনি কি মনে করেন যে একটা সরকার নির্বাচিত সরকার চাইবে যে এই ধরনের কোনো পরিস্থিতি সে নিজে পড়ুক? সেটা কখনোই চাইবে না। ইভেন ওই হানান মাসুদ যে কথা বলছিলেন যে বিএনপির সাথে একটা মানে উৎপত্তিটা সম্পর্ক রয়েছে জ্বালানি ক্ষেত্রে, আগের বারও এটা ট্রু, কারণ আগের বারও ধরেন বিএনপির 1 থেকে 6 সাল পর্যন্ত সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় ছিল এটা, এবারও সেটা। তো আমি জানি না তারা 20 বছর পর তারা মানে এই যে দুর্যোগগুলো কাটিয়ে ওঠার বাইরেও তাদের কীভাবে ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য যে টেকনিক বা তাদের যে এক্সপিরিয়েন্সটা কীভাবে কাজে লাগাবে, এটা তারা ভালো বুঝবে। এবার সেটা আমি ফ্যাক্টের কথা বলি। ফ্যাক্টের কথা হচ্ছে ধরেন এই মুহূর্তে আমাদের যে ধরেন আমাদের যে বিদ্যুৎ তৈরি করা, বিদ্যুৎ তো আর এমনি হয় না, বিদ্যুৎ বানাতে হয়। এখন আমাদের এই বিদ্যুৎ বানাতে হয় যে 90% বিদ্যুৎ বানানোর জন্য হচ্ছে কি তেল, গ্যাস, ফার্নেস অয়েল এগুলো লাগে। এখন এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক চাহিদা হচ্ছে 252 কোটি ঘনফুট। এটা ন্যূনতম একদম চালু রাখার জন্য প্রয়োজন হচ্ছে কি 110 থেকে 110 কোটি ঘনফুট, পাওয়া যাচ্ছে মাত্র 70 ঘনফুট। 1 নম্বর কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ধরেন কয়লাভিত্তিক যে বিদ্যুৎ, সেখানে 1200 মেগাওয়াট ক্ষমতা যে পটুয়াখালী কেন্দ্র, সেখানে উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে গেছে। তাহলে তাহলে আপনার কথায় মনে হইতেছে ঘাটতিটা তো পার্মানেন্ট থাকবে। আমি আসতেছি আমি একটু চিত্রটা আপনাকে বুঝাই, তাহলে বুঝবেন। তারপর সেকেন্ড কথা হচ্ছে ধরেন আদারি পাওয়ারের সরবরাহ যেটা 1400 মেগাওয়াট, সেটাও 800 মেগাওয়াটে নেমে গেছে। আর ওই হানমাস যেটা বলছিলেন যে বড়ি হওয়ার কারণে, দেখুন এখানে আসলে মানে আপনার একটা লাখ অফ ফেভার ব্যাপার রয়েছে। আপনি দেখুন এই যে ইরান ইসরায়েল যুদ্ধটা এত লম্বা টাইম চলবে, এটা কিন্তু আমরা জানতাম না, কেউ জানতো না। তো সেখানেও কিন্তু সরকার কিন্তু প্রায় 47-48 দিন প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে প্রায় $5 মিলিয়ন সরকারি রিজার্ভ থেকে কিন্তু চলে গিয়েছে, মানে এক্সট্রা। তো সেটাও কিন্তু আপনার মাথা রাখতে হবে। এবং ধরেন ইরান ইসরায়েল যুদ্ধ তারেক রহমান গিয়ে লাগায়নি বা বিএনপি গিয়ে লাগায়নি, কিংবা ধরেন এই যে আপনার এলএনজি টার্মিনালে যে আমাদের ত্রুটি হলো, ভাসমান যে টার্মিনাল, সেটা তো আমার সরকার যে লাগায় নাই। তারপর আবার দেখেন এই যে ভাসমান এই যে কয়লাগুলা, সেটাও তো সরকার করে না। এখন এই এক্সপিরিয়েন্সটা তো সরকারের জন্য নতুন। এখন হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে ব্যাপারটা, সেখানে আরেকটা ঘটনা আপনাকে বলি আমি। ধরেন আমাদের এই সরকার যখন দায়িত্ব নেয় 19 এপ্রিল 2026, সেখানে এসেছিল রিপোর্টে বিদ্যুৎ খাতে বকেয়া 52,300 কোটি টাকা, ব্যাংক ঋণ প্রায় 1.5 লাখ কোটি টাকা, যেটা এখন প্রায় 2 লাখ কোটি থেকে পৌঁছে গেছে। এখন এই ব্যাপারগুলো আছে ধরেন আপনি 6 মাস সরকারের মেয়াদ, সরকার বয়স, তো সেখানে আপনি কি ধরনের ক্রাইসিস ফেস করতেছেন জনগণকে এগুলো জানান। কারণ হচ্ছে কি এই সমস্যাটা তো ধরেন এটা সবাই ভুক্তভোগী, এটা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি বলে কোনো কথা নাই, তাই না? এখন এই সমস্যাটা তো সকলের জন্য সমান, কারণ এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এবং আপনি যেটা হানমাস বিষয়গুলো অ্যাড্রেস করেছে সেগুলো সত্য। ধরেন এটা হলে ধরেন আপনার মানে ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে, রপ্তানি খরচ বেড়ে যাচ্ছে, 20 থেকে 50% গার্মেন্টসের উৎপাদন কমে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ক্রাইসিস তো সরকার নিজ ইচ্ছা পড়তেছে না। এখন এই সমস্যাগুলো তো মানে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমার কথা হচ্ছে কি ধরেন সরকার এই সমস্যাগুলো অ্যাড্রেস কেন করেনি? আরেকটা কথা ধরেন এখানে আপনি দেখবেন বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুজনের কথা কিন্তু সাংঘর্ষিক, দুজনের কথা কোনো মিল নাই। তো আমার কথা হচ্ছে ধরেন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনের কথা কেন ব্যামিল হবে? বা সরকার এত বড় একটা গভর্নমেন্ট, তো এত বড় গভর্নমেন্টের কেন সেই জনগণকে অবহিত করার জন্য এই জিনিসগুলো নাই? একটা উদাহরণ দিতে শেষ করে আপনাকে, ধরেন কিছুদিন আগে আগারগাঁওতে ভাইরাল মিজান নামে যিনি মাংস বেশি বিক্রি করতেন, গরু মাংস 100 টাকা দিয়ে, তাকে গ্রেপ্তার করেছে, কারণ সে চোরা লাইন ইউজ করে। তো এই যে ধরেন গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি, বা যারা চোরা লাইন ইউজ করে বা যারা প্রপার লাইনগুলো পাচ্ছে না, বা আমলাতান্ত্রিক যে ব্যুরোক্রেটিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কেন আপনি অ্যাড্রেস করতেছেন না? এখন আপনি যেটা বলছেন প্রশ্নটা, যে এই সমস্যাটা আগামী দিনে থাকবে, ট্রু, আগামী দিন থাকবে। এখন ধরেন এই মুহূর্তে যদি আপনি এলসি করলে ফার্নেস অয়েল আনতে হয়, কারণ ফার্নেস অয়েলেরও মজুদ কমে যাচ্ছে, আনতে হলে 45 দিন সময় লাগবে, অনেক সমস্যা আছে। কিন্তু জিনিসগুলো হচ্ছে ধরেন সরকার চেষ্টা করতেছে, কারণ আমি সরকারের চেষ্টার অনেক কিছু আমার কাছে চোখে পড়েছে। যেমন আপনি যখন আমাদের এলএনজি টার্মিনালের সমস্যাটা হলো, ত্রুটিটা হলো, সেখানে যদিও এখন অর্ধেকটা কাভারেজ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি কিন্তু একটা ট্যাঙ্ক নিয়ে এসেছেন এখানে, মানে আইসোটনিক ট্যাঙ্ক বলে এটাকে, ক্রায়োজেনিক আইসো ট্যাঙ্ক বলে মালয়েশিয়ান, এটাকে মজুদ রাখা হচ্ছে। এখন এই মুহূর্তে যে আমাদের যে ক্যাপাসিটি, আমাদের যে রিফাইনিও কম, ইভেন আমাদের তেলের সংকট দেখেন, একটা আধুনিক রাষ্ট্রের আপনার মিনিমাম মজুদ 3 মাস লাগে, সাউথ এশিয়ানের মধ্যে শুধুমাত্র ইন্ডিয়ার রয়েছে, আমাদের কিন্তু মাত্র 30 দিন। সুতরাং আমাদের রিফাইনি মাত্র একটা, সেকেন্ড কোনো রিফাইনি কোনো ক্ষমতা নাই। তারপরে আমাদের এই ভাসমান এলএনজি যেটাকে এসএফইউ বলে, তাই না? তো সেটাও মাত্র 2টা, একটা ত্রুটি হলে কি অবস্থা আমরা দেখেছি। সুতরাং এটার জন্য একটা লং টার্ম সলিউশন দরকার, লং টার্ম প্ল্যান দরকার। আমি মনে করি যে সরকার সেই বিষয়গুলো আলাপ করবে, এবং এই বিষয়টাতে ধরেন সরকারি দল, বিরোধী দল, পার্লামেন্টের সমাধান খুঁজবে। তো এই যে এটা যদি কন্টিনিউ থাকে, তাইলে এটা কি স্বল্পমেয়াদী সমস্যা হবে না দীর্ঘমেয়াদী? এটা হচ্ছে কি ধরেন আপনার এটা এখন সরকার কি করতেছে, সরকার হচ্ছে ধরেন খুলনাতে এবং সৈয়দপুরে অনেক জায়গায় ধরেন ফার্নেস অয়েল দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, কিছু জায়গায় ডিজেল উৎপাদন করতে হচ্ছে, কারণ হচ্ছে অথবা কয়লা দিয়ে করতে হচ্ছে। ধরেন একটা আমাদের সবকিছু তো 90% হচ্ছে কি আমাদের ইম্পোর্ট নির্ভর। তো সুতরাং একটা ব্যাকআপ করতে যে আরেকটা টান পড়ে যাবে। সুতরাং এই টানা হেসটা তো আপনি বেশি দিন চালাতে পারবেন না। এখানে আমি মনে করি যে সরকারের এখানে উদ্যোগটা নেওয়া উচিত, এবং একটা ন্যাশনাল ক্রাইসিস কিছুক্ষণ আগে আমি ঘোষণা দেখলাম, সরকার আবারও শপিং মল 8টার মধ্যে ঘোষণা মানে বন্ধ করার ঘোষণা দিয়েছেন, এবং শুধু তাই না, আমাদের যে বিলবোর্ডগুলো সেগুলো 7টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এবং আমাদেরও সাশ্রয়ী হতে হবে, জনগণকে অ্যাডভোকেসি করার দায়িত্ব রয়েছে, কিন্তু অ্যাডভোকেসি করার দায়িত্বটা আমার আপনার না। অ্যাডভোকেসির দায়িত্ব প্রধান দায়িত্ব সরকারের মিডিয়া উইং, প্রেস উইং এর, এবং তারা সঠিক দায়িত্বটা পালন করতে পারছে কিনা সেটার জন্য আমাদের প্রশ্ন তোলা উচিত।
এই সরকারি বা দীর্ঘদিন ধরে গ্যাস অনুসন্ধানে কতটা গুরুত্ব দিচ্ছে? এগুলো হলো একদম মৌলিক চাহিদা। যেমন রাকিব আল হাসান বললো 6 মাস হানিমুন পিরিয়ড। হানিমুন পিরিয়ডের সাথে কি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হবে না, সব কিছুই দরকার। বেশি খাই। হ্যাঁ, সুতরাং সেই ক্ষেত্রে আপনি বলেন যে এটা করণীয় কি আমাদের, এবং এই গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা কমছে কেন এবং বাড়ানো জরুরি কিনা? প্রথমত হচ্ছে সরকারকে সমস্যাগুলো অ্যাড্রেস করতে হবে, দায় নিতে হবে, সব দায় চাপিয়ে দিলে হবে না। আপনার মনে থাকার কথা, ভাইয়েরও মনে থাকার কথা, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, দেশে চাইলের দাম, ডাইলের দাম, তেলের দাম, সব কিছুর দাম বাড়া শুরু হয়ে গেছে। এবং তৎকালীন খাদ্যমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, আওয়ামী লীগের যারাই ছিল সবাই বলতেছে যে একটাই সমস্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু এখনো চলতেছে, শেষ হয় নাই, কিন্তু বাজার কিন্তু স্থিতিশীল, মানে আর আগের জায়গায় আসে নাই, বলতে গেলে হচ্ছে পরে আর বাড়ে নাই। মানে এই যে তেল আসা বন্ধ হয়ে গেছে, খাবারের তেল মানে একেবারে 2 গুণ 3 গুণ হয়ে গেছিল, পেঁয়াজের দাম বেড়ে গেছিল, ডালের দাম বেড়ে গিয়েছিল, গমের দাম বেড়ে গিয়েছিল, সবই মনে থাকবে। তা ঠিক এখনো সরকার যদি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলে, দেশে গ্যাসের দাম 3 দফে বাড়াইছে, একবার 385 টাকা কমাইছেও, একবার 387 টাকা, আর একবার 212 টাকা, এরপরে এই 2 আগস্ট আরো 70 টাকা, মাঝখানে শুধু 300 টাকা বাড়িয়েছে। মানে যা বাড়িয়েছে তার অর্ধেক কমাইছিল মাঝখানে। তো সরকার যদি হচ্ছে এই ধারাবাহিকতা যদি রাখে, জনগণের পকেট কাটার ধারাবাহিকতা, এই ইরান ইসরায়েল যুদ্ধ, বৈরী আবহাওয়া, টার্মিনালের ত্রুটি, আমার মনে হচ্ছে সরকারের লাক খুবই খারাপ। মানে আসার সাথে সাথে মানে সব সমস্যা একসাথে এসেছে। এলএনজি টার্মিনালও ত্রুটি দেখা দিয়েছে, যুদ্ধও শুরু হয়েছে, আর বৈরী আবহাওয়া মানে হচ্ছে অ্যাটাক করতেছে। আসলে অজুহাত দিলে অনেক অজুহাত দেওয়া যায়। আমি বলছি না যে সবগুলাই অজুহাত, আমি বলতেছি ম্যানেজমেন্টের দক্ষতার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। সেই ম্যানেজমেন্ট দক্ষতা এই মন্ত্রণালয়ের আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, নাকি ইচ্ছাকৃতভাবে এই জায়গা থেকে লুটপাট শুরু করতে চাই সরকার। একটা যেমন হচ্ছে আপনার দেশে তেল নাই, জ্বালানি তেল নেই, তেল দিতে পারতেছে না, সাপ্লাই নেই, এই কথা আমরা কত না শুনছি যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো। এরপরে সরকারি দল বিরোধী দল বসে যখন তেলের দাম 30 টাকা, 20 টাকা, 15 টাকা করে বাড়াইয়া দিল, তারপরের দিন থেকে তো তেলের আর অভাব নাই। যারা পুরো বাংলাদেশ চালায় তাদের মুনাফার লোভ। আমরা তখন নিউজে দেখতাম, সরকার বারবার অস্বীকার করতো, নিউজে বারবার নিউজ হইতো যে চট্টগ্রামের রিফাইনারি যেই আছে, ক্রুড অয়েল রিফাইনারি যেই ইস্টার্ন রিফাইনারি আছে, সেখানে উপসে পড়া, মানে আর তেল রাখার জায়গা নেই। এখন জাহাজ থেকে খালাস করতে পারতেছে না, এগুলা সরকার আনতেছে না, কিন্তু দেশে সংকট তৈরি হয়েছে। তারপরে যখন হচ্ছে দাম বাড়াইছে সব ঠিকঠাক, সরকার এই কোম্পানিগুলা থেকে মন্ত্রীরা টাকা নেই, টাকা নিয়ে দাম বাড়ায়, সিস্টেম করে, মানে সবকিছু একটা সিস্টেমের অংশ। বাংলাদেশটা একটা সিস্টেমে চলে। সরকারকে অ্যাড্রেস করতে হবে। তখনকার কথা বলছিল তেলের সংকট, তেল নেই দেশে, সরবরাহ দিতে পারতেছে না, যার কারণে কিলোমিটার পর কিলোমিটার লাইন। তাহলে সরকারকে বলতে হবে একদিনের ভিতর কেন তেলের সংকট শেষ হয়ে গেছিল দাম বাড়ানোর সাথে সাথে। মন্ত্রীর পকেটে কত টাকা গেছে, সচিবের পকেটে কত টাকা গেছে, প্রতিমন্ত্রীর পকেটে কত টাকা গেছে, পদ্মা মেঘনা যমুনার পকেটে কত টাকা গেছে এই দেশের জনগণের টাকা। না হয়তো একদিনে তো আর রাশিয়া থেকে, ইরান থেকে, যুক্তরাষ্ট্র থেকে, ইয়া থেকে, চীন থেকে তো তেল চলে আসে নাই। ঠিক এখনো এই যে গ্যাসের সরবরাহ, বিদ্যুতের সরবরাহ বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার জন্য সরকার যে নীল নকশা করতেছে, এটাও একটা কারণ। আমাদের জনগণের চোখে ধুলা দেওয়ার একটা ইচ্ছা। সরকার হঠাৎ করে বিদ্যুৎকে বেসরকারীকরণের এত উদ্যোগ। কোন দেশে বিদ্যুৎ বেসরকারীকরণ করে সফল হয়েছে? আমেরিকা সফল হয় নাই। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আমেরিকা যখন হচ্ছে বিদ্যুৎকে বেসরকারীকরণ করছে, তারপর লোডশেডিং এমন হচ্ছে ভর্তুকি এত বাড়ছে, তারপরে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। যুক্তরাজ্য সফল হয়নি। যুক্তরাজ্য ডিরেক্ট রেল খাতকে একবার পুরো বেসরকারীকরণ করে দিয়েছিল 1992 সালে। 30 বছর পরে তারা ভর্তুকি দিয়েছে তার 3 গুণ, তখন ভর্তুকি যা দেওয়া লাগতো। এরপরে হচ্ছে ওরা লাভ করছে, যে বেসরকারি কোম্পানিগুলো লাভ করছে 5 গুণ। সরকার তো গ্যাস, এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার, এটা তো পুরোটা বেসরকারীকরণ করে দিয়েছে। সরকার দাম নির্ধারণ করছে 1598 টাকা, বাজার 2100 টাকার নিচে তো গ্যাস সিলিন্ডারই পাওয়া যায় না। তো এই কোম্পানিগুলোকে কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে? মূলত হচ্ছে কয়েকটা মাফিয়া গোষ্ঠীর কাছে পুরো রাষ্ট্রটাকে যখন আসে, 15 বছর 17 বছর তো আমরা পাই নাই, কিছু টাকা কামাই আনি, এইটাই ধারাবাহিকভাবে হচ্ছে। আর সরকার যদি এই ত্রুটির কথা যদি বলে, আমি একেবারে ওখানে আমরা সরকারকে ডিরেক্টলি বলতেছি
যে হচ্ছে সরকারকে আগে বলতে হবে একদিনে কিভাবে জ্বালানি সংকট তখন মিটে গিয়েছিল দাম বাড়ানোর সাথে সাথে। এই যে প্রাইভেটাইজেশন করার মানে হচ্ছে 1500 টাকা লিটার সরকার সিলিন্ডার দাম নির্ধারণ করলে 21-এর বাইরে পাওয়া যাচ্ছে না, এবং এই যে মনোপলি করা প্রাইভেটাইজেশন করার যে একটা চিন্তা ভাবনা গভর্নমেন্ট করতেছে, যেটা একটা অসৎ উদ্দেশ্যে করতেছে এবং শুধুমাত্র তাদের নিজের পকেট ভারী করার জন্য যে কমপ্লেনটা সে রিস করছে, এটা আপনি কি বলবেন এবং এটার বিকল্প সমাধান কি? একটা এখানে একটা 30 সেকেন্ড একটু অ্যাড করি। বসুন্ধরা গ্রুপ তেল আমদানি করার জন্য পদ্মা মেঘনা যমুনার মতো তেল আমদানি করার জন্য, তেল আনার জন্য, গ্যাস আনার জন্য অনুমোদন চাইছে, বিপিসি অনুমোদন দেয় নেই। বিপিসি চেয়ারম্যানকে 26 তারিখে সরাইয়া দিছে যখন বিপিসি চেয়ারম্যান অনুমোদন দেয় নেই। তারপরে সরকার কিভাবে তেল আমদানির ক্ষেত্রে মানে জ্বালানি দ্রব্য আমদানির ক্ষেত্রে বেসরকারি খাতকে সুযোগ দেয়া যায় 3 দিনের ভিতর রিপোর্ট প্রদানের জন্য বিপিসিকে সরকার চিঠি ইস্যু করছে বৃহস্পতিবারে, সময় দিয়েছে 3 দিন, শুক্র শনি আর রবিবার দিয়ে দিতে হবে। তাহলে সরকার ডিসিশন নিয়ে সরাসরি এইভাবে মানে একটা যারা বিশেষজ্ঞ লোকের মতামত না নিয়ে, মানুষের মতামত না নিয়ে, বিশেষজ্ঞ গোষ্ঠীর মতামত না দিয়ে 3 দিনের ভিতর বাধ্য করতেছে যে হচ্ছে যে কোনোভাবে বেসরকারি খাতের হাতে তুলে দিতে হবে টাকার বিনিময়ে বিক্রি। ধন্যবাদ। হাজির বলেন সে মার্কেট কিন্তু এক্সপ্লোর করা গেছে। আর একটা অভিযোগ হানান মাসুদ করেছে যে দাম বাড়ার একদিন পরে কিভাবে সব আবার অ্যাভেলেবেল হয়ে গেল। একদিন পরে হয় নাই, দাম বাড়ারও 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু লাইন ছিল না, লাইন অফ হয়ে গেছে, লাইন ছিল না যে তাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে আপনি আরো যে অভিযোগগুলো করছেন একেবারে ঢালাও পলিটিক্যাল অভিযোগ, ঘুষ খাচ্ছে বা খাচ্ছে সে খাচ্ছে। এখন এগুলা মানে আপনি যদি অভিযোগ করেন একজন সংসদ সদস্য, বিরোধী দলের নেতা হিসেবে, সংসদ দলের নেতা হিসেবে আপনি অভিযোগ করতে ঢালা মানে স্পেসিফিকলি আপনি অভিযোগ করতে হবে। স্পেসিফিক্যালি জিজ্ঞেস না স্পেসিফিকলি আপনি আচ্ছা আপনি সবাই চোখে দেখছি যে হচ্ছে যেদিন দাম বাড়াইছে তারপর দিন থেকে লাইন নাই। আপনি যে এখন অভিযোগ করলেন না যে মন্ত্রী পকেটে টাকা যাচ্ছে, পদ্মা ব্যাংকে টাকা যাচ্ছে, তাহলে কত টাকা গেছে জানা দরকার আমাদের। সেটা আপনারা তাহলে স্পেসিফিকলি অভিযোগ করেন, আন্দোলন করেন, নামুন মাঠে, বা আপনারা ডেটা চান, আপনারা ডেটা চান, সমস্যা কি? ডেটা চান, সমস্যা তো নাই। আমরা তো চাই যে এই সমস্যাগুলো সমাধান হোক। আন্দোলনী মাঠে আমার কথা হচ্ছে ধরেন এই জিনিসটা আমার কথা হচ্ছে ধরেন আমি তো আপনার আগের পার্টি বলেছিলাম যে এই সমস্যাটা সমাধান করার জন্য সরকারি দল, বিরোধী দল এবং এক্সপার্টদেরকে সবাইকে এটাতে একটা মানে কমন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা এবং কমন একটা সলিউশনের জায়গা আসা উচিত। আর না আসলে কারণ এই সমস্যার ভোগান্তিটা বাড়বে, কারণ এটা সরকারকে অজনপ্রিয় করে ফেলতেছে। এখন সরকার কি চাইবে নিজ থেকে অজনপ্রিয় হোক? আমার তো প্রশ্ন সরকারকে আমি রাখলাম। আর সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি যে কথাটা বলছেন যে এখন এই সমস্যার সমাধানের উপায়টা কি, বা ওই আরেকটা অভিযোগ আসলো যে বসুন্ধরা গ্রুপে দেওয়ার জন্য। দেখুন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিছু একটা ডেটা এনেছি, ডেটাগুলো হচ্ছে ধরেন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা কোনগুলা সরকারি খাতে, কোনগুলো বেসরকারি খাতে পার্সেন্টেজ আমাদের একমাত্র এনার্জি অয়েল এটা 100% গভর্নমেন্টের হাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন গভর্নমেন্টের হাতে এই মুহূর্তে টাকা নাই, এটা মাননীয় প্রতিমন্ত্রী স্বীকার করে নিয়েছেন। সুতরাং এখানে আমার জবাবদার কিছু নাই, গভর্নমেন্টের কাছে টাকা নাই। এবং একই সাথে আপনি যদি ধরেন বিদেশি ইনভেস্টমেন্ট আনতে চান বা দেশের লোকাল ইনভেস্টমেন্ট করতে চান, আপনি ধরেন অনেক কিছু ফ্যাক্টর এখানে জড়িত। আপনি ধরেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা যদি না থাকে, গ্যাস সেবা যদি না থাকে, আপনার যদি সিকিউরিটি না থাকে, হ্যাঁ শুধু মুনাফা অর্জন করা কিন্তু না, আপনি কিন্তু সাস্টেনেবিলিটিও ওরা চেক করে এবং যখন ফিজিবিলিটি টেস্ট তখন এগুলো দেখে। এখন এই মুহূর্তে সরকার শুধুমাত্র বসুন্ধরাকে দেয়নি, এটা 13টি কোম্পানির জন্য হচ্ছে কি তারা আবেদন করেছে। বসুন্ধরা পাইতে পারে, অন্য কোনো কোম্পানি পাইতে পারে। আমার কথা হচ্ছে ধর বসুন্ধরা জন্য আমার আপত্তি নেই, বসুন্ধরা মাফিয়া গ্রুপ এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি একজন বিজনেসম্যান গ্রুপ হিসেবে তার বিরুদ্ধে যদি লিগেল বিজনেসের তার লাইসেন্স আছে কিনা বাংলাদেশে সেটা আপনি প্রশ্ন করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে ধরেন এখানে সরকার এই জিনিসটা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা করলে ওই হানান মাসুদ যে উদাহরণগুলো দিয়েছে ক্যালিফোর্নিয়া বা অন্যান্য অঙ্গরাজ্যে যে উদাহরণগুলো দিয়েছে, এটাতে ভালো খারাপ দুইটাই আছে। ভালো খারাপ দুটো কি জানেন? কারণ হচ্ছে ধরেন খারাপ দিকটা হচ্ছে কি সরকার যদি এই জিনিসটা যদি মেনটেন না করতে পারে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে তেল, গ্যাস, জ্বালানি এবং সার, ফার্টিলাইজার এই কয়েকটা খাতে সরকারের প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হয়। ইভেন আমাদের এই এবারও, এবং শুধু তাই না, ইমার্জেন্সি টাকা রাখতে হয়। মানে ইমার্জেন্সি গত বাজেটে সম্ভবত 38,000 কোটি টাকা ছিল এবং 42,000 কোটি টাকা, আমার যদি ফিগারটা ভুল না করে থাকি। তো এবারও কিন্তু এগুলো দিতে হবে। সুতরাং সরকার যেখানে এবছর বাংলাদেশের ইতিহাসে হাইয়েস্ট, এবছর হাইয়েস্ট সরকার $10 বিলিয়ন অলরেডি খরচ করে ফেলেছে তেল, গ্যাস, জ্বালানি, মানে তারপর হচ্ছে কয়লা, সব খাতে। এটা তো কখনো করে নাই। আর কত টাকা পকেটে গেছে আর কত টাকা মানুষের জন্য, সেটা তো অন্য লাভ। সেটা তো আপনি যদি অভিযোগ করতে পারেন তাহলে করেন, মানে ধরাইতে পারেন প্রত্যেকটা জিনিস তো পকেটে যেতে পারে। আপনি তো মংলা বন্দর দায়িত্ব নিয়েছিলেন, তো আমি তো আপনাকে অভিযোগ করতে পারি কত টাকা আপনার পক্ষে নিয়েছিলেন। কি দায়িত্ব নিয়েছিলাম? যে দায়িত্ব নেন না বলেন না কি দায়িত্ব নিয়েছিলেন? আপনি ওই কর্মচারী প্রধান হিসেবে ছিলেন। এটা কিসের কর্মচারী? ওই পোর্টের কি কর্মচারী? মানে আমি যেটা জানি পোর্টের আপনি কি জানেন? তো না জানি না বলেন, তাহলে আমি তো আপনাকে আমি তো বলতে পারি যে আপনি তো এখানে আপনার পকেটে টাকা বলেন না, মানে আপনি বলেন না কিসের? আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আপনি কোন পদ? আপনি না, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলেন না, মানে আপনি স্পেসিফিক আমি আপনাকে বলতেছি মংলা পোর্টের কিসের আপনি বলেন, আপনি ক্লিয়ার করেন, আপনি ক্লিয়ার করেন। তাহলে বললেন কর্মচারী সমিতির আপনি প্রধান হিসেবে ছিলেন না? কর্মচারী শ্রমিকের প্রধান হিসেবে ছিলেন। আমি তো এনসিবি শ্রমিক শক্তি প্রধান